এক সেকেন্ডের জন্য ভাবো তো যে গাড়িটা তুমি প্রতিদিন চালাও সেটা অন্য কোনো দেশে কিভাবে পৌঁছায়। কোনো ক্রেন কি সেটাকে তুলে নিয়ে যায় নাকি কেউ সেটাকে প্যাক করে পাঠায়? না, একদমই না। পৃথিবীতে এমন কিছু বিশাল অত্যাধুনিক জাহাজ রয়েছে যেগুলোকে বলা হয় রো শিপস, অর্থাৎ রোল অন রোল অফ, মানে গাড়ি নিজে চালিয়ে জাহাজের ভেতরে যায় এবং নিজে চালিয়ে বাইরে বের হয়। শুনতে সিনেমার মতো লাগলেও এটা বাস্তবেই ঘটে। একটি জাহাজে একসাথে ৮,০০০-এরও বেশি গাড়ি পরিবহন করা যায়, সেটিও কোনো আঁচড় ছাড়াই। বাংলাদেশও এখন এই জাহাজগুলোর বড় ব্যবহারকারী হয়ে উঠেছে। রাস্তায় যে BMW দেখা যায় বা আপনার এলাকায় রাস্তা ভাঙা সেই জেসিবি মেশিন, দুটোই কোনো না কোনো সময় একটি রো শিপের ভেতর থেকে বের হয়েছে। তাই আজকে আমরা বিস্তারিত জানবো রো শিপ আসলে কি, এটি কিভাবে কাজ করে, এর ভেতরে কি থাকে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কেমন। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলে রাখি, এটি এমন একটি বিশেষ ধরনের জাহাজ যেখানে কোনো কন্টেইনার বা ভারী লিফটিং মেশিন থাকে না, শুধু একটি বিশাল র্যাম্প থাকে যা সরাসরি বন্দর থেকে জাহাজের ভেতর পর্যন্ত যায়। আর সেই র্যাম্প দিয়ে গাড়ি, ট্রাক, বাস, ট্রেইলার এমনকি ট্রেন পর্যন্ত নিজে চালিয়ে ভেতরে প্রবেশ করে। একে অনেকটা পানির ওপরে ভাসমান বিশাল পার্কিং লট ভাবতে পারো। একটি সাধারণ রো জাহাজে একসাথে ৪,০০০ থেকে ৫,০০০ গাড়ি রাখা যায়, আর কিছু জাহাজে ৮,০০০ পর্যন্ত গাড়ি বহন করা সম্ভব। এর ভেতরে একাধিক ডেক থাকে, ঠিক শপিং মলের পার্কিং এর মতো। সেখানে গাড়িগুলোকে নির্দিষ্টভাবে সাজিয়ে রাখা হয় এবং দড়ি ও ক্ল্যাপ দিয়ে শক্তভাবে বেঁধে দেওয়া হয় যাতে যাত্রাপথে একটু নড়াচড়া না করে। এই ডিজাইন এতটাই কার্যকর যে টয়োটা, হুন্ডাই এবং মারুতির মতো বড় গাড়ির নির্মাতা কোম্পানিগুলো এক্সপোর্টের জন্য এই ব্যবস্থায় ব্যবহার করে। আর এই জাহাজ সাধারণ কার্গো শিপের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এতে কন্টেইনার নয়, সরাসরি চাকার উপরে চলা যানবাহন পরিবহন করা হয়। এখন প্রশ্ন হলো, ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পর গাড়িগুলো বন্দরে কিভাবে পৌঁছায়? এটাও বেশ মজার একটি প্রক্রিয়া। গাড়ি তৈরি হয়ে গেলে সেটিকে সরাসরি রাস্তায় নামানো হয় না, বরং বিশেষ অটো র্যাক ট্রাক বা রেলওয়ে ওয়াগনে তোলা হয়। ভাবো, একটি ট্রেনে প্রায় ৭০টি রাক থাকে এবং একটি ট্রেন একাই ৮০০-র বেশি গাড়ি একসাথে বহন করতে পারে। বন্দরে পৌঁছানোর পর প্রতিটি গাড়ি খুব বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়। প্রতিটি স্ক্র্যাচ, ডেন্ট কিংবা ছোটখাটো দাগ পর্যন্ত অফিসিয়ালি নোট করা হয়। এরপর হয় ডকুমেন্টেশন, কোন গাড়ি কোথায় যাবে, ওজন কত, উচ্চতা কত, কোন ডেকে রাখা হবে, সবকিছু একটি নির্দিষ্ট প্ল্যানে ঠিক করা হয় যাকে বলা হয় স্টোরেজ প্ল্যান। নিরাপত্তার জন্য গাড়ির ফুয়েল ট্যাঙ্ক মাত্র 25% পর্যন্ত ভর্তি রাখা হয় যাতে আগুন লাগার ঝুঁকি কমে। এছাড়া গাড়ির ভেতরে কোনো ব্যক্তিগত জিনিস রাখা যায় না, এটি খুব কঠোর নিয়ম। টায়ারের বাতাস ঠিক থাকতে হবে এবং সব ঢিলা অংশ খুলে ফেলতে বা শক্ত করে লাগাতে হয়। এসব কাজ বন্দর টার্মিনালে দক্ষ কর্মীদের মাধ্যমে সম্পন্ন হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পরই গাড়ি রো শিপে ওঠার জন্য প্রস্তুত হয়। এরপর আসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ, লোডিং। যখন জাহাজ বন্দরে ভিড়ে তখন এর পেছনের দিক থেকে বিশাল একটি হাইড্রোলিক র্যাম্প বের করা হয়। এই র্যাম্প এতটাই শক্তিশালী যে এটি ৫০০ টন পর্যন্ত ওজন সহজে বহন করতে পারে। এরপর কাজ শুরু করে স্টিভ ডোরস নামের বিশেষ একটি টিম। এরা হলো সেই পেশাদার কর্মী যারা গাড়িগুলো চালিয়ে র্যাম্প দিয়ে জাহাজের ভেতরে নিয়ে যায়। এজন্য তাদের আগে থেকে গাড়ির চাবি দেওয়া হয়, কারণ গাড়িগুলো নিজে চালিয়ে ভেতরে প্রবেশ করে। র্যাম্প পার হওয়ার পর ভেতরে যেন আরেকটি আলাদা পৃথিবী শুরু হয়। একের পর এক ফ্লোর, ঠিক বিশাল মাল্টি স্টোরি পার্কিং এর মতো। স্টোরেজ প্ল্যান অনুযায়ী ড্রাইভারকে বলে দেওয়া হয় কোন গাড়ি কোন ফ্লোরে, কোন লাইনে এবং কোন নম্বরে রাখতে হবে। গাড়ি পার্কিং করার পর সঙ্গে সঙ্গে সেটিকে ল্যাশিং করা হয়, অর্থাৎ বিশেষ ধাতব চেন এবং স্ট্র্যাপ দিয়ে গাড়ির চেসিসকে জাহাজের ফ্লোরে যে নিরাপদ অংশ রয়েছে তার সাথে শক্তভাবে বেঁধে ফেলা হয়। একটি গাড়িকে সাধারণত ২ থেকে ৬টি ল্যাশিং পয়েন্টে আটকে রাখা হয় যাতে সমুদ্রের বড় বড় ঢেউয়ের মধ্যেও সেটি ১ ইঞ্চিও নড়তে না পারে। পুরো লোডিং প্রক্রিয়াটি এত দ্রুত হয় যে একটি বড় রো জাহাজ মাত্র ২৪ ঘন্টার মধ্যে পুরোপুরি ভর্তি হয়ে যায়, যা কন্টেনার শিপের তুলনায় অনেক দ্রুত। এখন গাড়িগুলো জাহাজের ভেতরে ঢুকে গেছে, সব ল্যাশিংও সম্পন্ন হয়েছে। এরপর জাহাজ যাত্রা শুরু করে, কিন্তু ভ্রমণের সময় জাহাজের ভেতরে কি ঘটে সেটাও বেশ মজার।
মজার। যখন জাহাজ চলতে থাকে তখন ভেতরের পরিবেশ পুরোপুরি নিয়ন্ত্রিত থাকে। তাপমাত্রা ও আর্দ্রতা সবসময় নিয়ন্ত্রণে রাখা হয় যাতে গাড়িগুলোর কোনো ক্ষতি না হয়। ক্রু মেম্বাররা নিয়মিত প্রতিটি ডেক ঘুরে দেখে এবং পরীক্ষা করে কোনো ল্যাশিং ছিঁড়ে গেছে কিনা বা কোনো গাড়ি নিজের জায়গা থেকে সরে গেছে কিনা সেটা দেখে। সমুদ্রে বড় বড় ঢেউ আসার কারণে জাহাজের স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ, তাই গাড়িগুলোকে একটি হিসাব করা প্যাটার্ন অনুযায়ী লোড করা হয় যাতে জাহাজের ভারসাম্য একদম ঠিক থাকে। জাহাজের নেভিগেশন সিস্টেম, ইঞ্জিন এবং স্ট্যাবিলিটি কম্পিউটার সবকিছু একসাথে কাজ করে। আবহাওয়া পরিবর্তন হলে ক্যাপ্টেন সেই অনুযায়ী রুট পরিবর্তন করেন। একটি রোরো শিপের গড় গতি সাধারণত 18 থেকে 20 নটস হয়, যা সমুদ্র পথের হিসাবে বেশ দ্রুত। বিভিন্ন রুটের জন্য যাত্রার সময় আলাদা হয়। ভারত থেকে জাপান যেতে সাধারণত 15 থেকে 20 দিন লাগে, আর ভারত থেকে ইউরোপ যেতে 25 থেকে 30 দিন পর্যন্ত সময় লাগে। রাতের বেলাতেও ক্রু ওয়াচ ডিউটিতে থাকে। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন সবকিছু মনিটরিং করা হয়। জাহাজের ভেতরে গাড়িগুলো সম্পূর্ণ নিরাপদ থাকে কারণ সেগুলোর ইঞ্জিন বন্ধ থাকে এবং শুধুমাত্র ল্যাশিং এর মাধ্যমে শক্তভাবে আটকানো থাকে। যাত্রার এই পর্যায়টি খুবই নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ হয়। চারপাশে শুধু সমুদ্র আর জাহাজের শব্দ শোনা যায়। যখন জাহাজ গন্তব্য বন্দরে পৌঁছায় তখন শুরু হয় আরেকটি উত্তেজনাপূর্ণ প্রক্রিয়া। এগুলো আনলোডিং করা হয়, অর্থাৎ রোল অফ। প্রথমে জাহাজ নিরাপদভাবে বন্দরে ভিড়ে এবং আবার সেই র্যাম বাইরে বের করা হয়। এবার পুরো প্রক্রিয়াটি উল্টো দিক থেকে শুরু হয়। সবার আগে গাড়িগুলো ল্যাশিং খুব সতর্কতার সাথে খুলে ফেলা হয়। প্রতিটি গাড়ির চেন ও স্ট্র্যাপ একে একে খুলে নেওয়া হয়। এরপর স্টোরেজ প্ল্যান অনুযায়ী নির্দিষ্ট একটি সিকোয়েন্স অনুসরণ করা হয়, অর্থাৎ কোন গাড়ি আগে বের হবে তা আগে থেকেই ঠিক করা থাকে। এই সিকোয়েন্স খুবই গুরুত্বপূর্ণ কারণ ভুলক্রমে গাড়ি বের করলে জাহাজের ভারসাম্য নষ্ট হতে পারে এবং জাহাজ একদিকে হেলে পড়তে পারে। এরপর ড্রাইভাররা প্রতিটি গাড়ি সাবধানে চালিয়ে র্যাম দিয়ে বাইরে নিয়ে আসে এবং বন্দরের নির্ধারিত পার্কিং এলাকায় দাঁড় করিয়ে রাখে। তারপর শুরু হয় কাস্টমস ক্লিয়ারেন্স। প্রতিটি দেশের নিজস্ব নিয়ম থাকে। ইম্পোর্ট ডিউটি, ডকুমেন্টেশন সবকিছু যাচাই করা হয়। কাস্টমস ক্লিয়ার হওয়ার পর গাড়িগুলো তাদের ক্রেতা বা ডিলারদের কাছে পাঠানো হয়। বন্ধুরা, আনলোডিং প্রক্রিয়াটি দ্রুত সম্পূর্ণ করা হয়। একটি বড় জাহাজ মাত্র 12 থেকে 24 ঘন্টার মধ্যে পুরোপুরি খালি হয়ে যায়। বিশেষ করে ভারতের মুম্বাই, চেন্নাই এবং নাভাসিভার মতো বন্দরে নিয়মিত প্রক্রিয়া চলে। তাই তুমি যে নতুন গাড়িটি ডিলারশিপ থেকে কিনছো সেটিও এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়েই তোমার হাতে পৌঁছেছে। এখন কথায় আসি, সব রোরো শিপ একরকম নয়, এগুলোর ভেতরে ভিন্নতা রয়েছে। প্রথমটি হচ্ছে পিসিসি বা পিওর কার ক্যারিয়ার। এটি শুধু গাড়ি পরিবহন করে আর কিছু নয়। দ্বিতীয়টি হচ্ছে পিসিটিসি বা পিওর কার অ্যান্ড ট্রাক ক্যারিয়ার। এটি গাড়ির পাশাপাশি ট্রাক এবং অন্যান্য ভারী যানবাহনও বহন করতে পারে। তৃতীয়টি হচ্ছে কনরো শিপ। এটি একটি হাইব্রিড জাহাজ যা একই সাথে কন্টেইনার এবং চাকার যানবাহন দুটোই বহন করে। আর চতুর্থটি হচ্ছে রোপ্যাক্স শিপ। এটি খুবই বিশেষ ধরনের কারণ এতে যানবাহনের পাশাপাশি যাত্রীরাও ভ্রমণ করতে পারে, অনেকটা বড়সড় ফেরির মতো। তাই তুমি যখন একটি নতুন গাড়ি কিনবে তখন সেই গাড়িটি হয়তো 13,300 মাইল রেলপথ ভ্রমণ করেছে, তারপর রোরো শিপে সমুদ্র পাড়ি দিয়ে তোমার হাতে এসে পৌঁছেছে। বন্ধুরা, এবার বুঝতে পারলে যে বিদেশ থেকে গাড়ি কিভাবে ইম্পোর্ট হয়।